স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষায়। আজ আমরা কথা বলবো স্বাস্থ্য খাত নিয়ে, বিশেষ করে স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং একই সাথে সর্বোপরি স্বাস্থ্য সুরক্ষায় যে বাধাগুলো আছে সেই বাধাগুলো নিয়ে এবং একই সাথে মাঠের কী চিত্র সেই বিষয়গুলো নিয়ে আমরা আজ কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি এবং সাংবাদিক তৌফিক মারুফকে। অভিনন্দন আপনাকে এবং একই সাথে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। ধন্যবাদ। প্রথমেই যেই জায়গাটি জানতে চাইব যে সরকারের আসলে এই স্বাস্থ্য খাতে আসলে উন্নয়নের বিষয়গুলো, উন্নয়নগুলো কি কি? স্বাস্থ্য খাত বলতে আমাদের সার্বিক যে অবস্থাটি, আগে যেমন আমরা বুঝতাম স্বাস্থ্য বলতেই বিশেষ করে সাংবাদিকদের কাছে এক ধরনের যে শুধুমাত্র হসপিটালে চিকিৎসা হচ্ছে কি হচ্ছে না, চিকিৎসকরা উপস্থিত থাকছেন কি থাকছেন না, অথবা ঔষধ চুরি হচ্ছে কিনা, কিংবা এক্সরে মেশিনটা নষ্ট কিনা, এইটা কিন্তু এখন আর ওই জায়গাটুকুর মধ্যে আবদ্ধ নেই। এখন কিন্তু স্বাস্থ্য খাত বলতে অর্থাৎ আমরা গণমাধ্যমে যখন স্বাস্থ্য খাতকে নিয়ে আসি তখন একেবারে পুরো টোটাল হেলথ সার্ভিস, যেটা টোটাল সার্ভিসটাকেই আমরা বলে থাকি। তো সেই দিক থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, যেটি এই মন্ত্রণালয়টার আওতায় যতগুলো সেন্টার আছে, যতগুলো সার্ভিস কি হোল্ডার আছে, সেগুলো আমরা যদি উন্নয়নের কথা বলি, গত এই সরকার অর্থাৎ 2 টার্মে আগের তুলনায় অনেক বেশি উন্নয়ন হয়েছে। উন্নয়ন হয়েছে অবকাঠামো খাতে, স্বাস্থ্যের অবকাঠামো উন্নয়ন হচ্ছে, স্বাস্থ্যের যন্ত্রপাতি কেনাকাটায় উন্নয়ন হয়েছে, বাহ্যিক দৃষ্টিভঙ্গি আপনি যে কোনো একটি হসপিটালের সামনে যাবেন, উদাহরণ দিচ্ছি যে আপনি ওই যে কুর্মিটোলা হসপিটাল দেখবেন, খুবই দৃষ্টিনন্দন একটি হসপিটাল। আপনি দেখবেন শ্যামলীতে গিয়ে সেখানে যে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, যেটি আপনি এই যে তেজগাঁও সমকাল অফিসের উল্টা দিকে একটি আছে, সেখানে ইএনটি হসপিটাল, বাইরে থেকে দেখবেন খুবই দৃষ্টিনন্দন হসপিটাল, যেটি কিন্তু এর আগে মানুষের ধারণা হসপিটাল নাকে গন্ধ, নাক চেপে ঢুকতে হয়, বিল্ডিংয়ের অবস্থা এমন যে এই বুঝি ভেঙে পড়লো, সেরকম একটা অবস্থা। সেই জায়গা থেকে আমরা অনেক উতরে গেছি। ওই জায়গাটা থেকে একটা পরিবর্তন এসছে। পাশাপাশি ধরেন আমরা যেই চিকিৎসাগুলো আগে বাংলাদেশে হতো না, বা আমরা চিন্তাও করতে পারতাম না, কল্পনা করতে পারতাম না, সেই জায়গাতেও অনেক উন্নয়ন হয়েছে, যেমন উন্নতি হয়েছে। যেমন আপনি বাংলাদেশে বসে এখন ক্যান্সারের সব ধরনের, ক্যান্সারের মধ্যে যতগুলো আছে সব চিকিৎসাই বাংলাদেশে সম্ভব। পাশাপাশি আপনি কিডনির কথা বলেন, কিডনি ডায়ালিসিসের কথা বলেন, ট্রান্সপ্লান্টেশনের কথা বলেন, সব কিছুই, লিভার প্রতিস্থাপন হচ্ছে, অর্থাৎ জটিল যত চিকিৎসা সব জায়গায় বাংলাদেশ একটা অর্জন করেছে। পাশাপাশি ঔষধ হচ্ছে বাংলাদেশের একটি বড় সেক্টর। ঔষধ সেক্টরে অনেক উন্নয়ন হয়েছে। আগে যে ওষুধ বাইরে থেকে বিপুল টাকা দিয়ে কিনে আনতে হতো, পাওয়া যেত না, এখন বাংলাদেশে সব ধরনের ওষুধই কিন্তু আছে। এখন যে কথাটা, যে উন্নয়ন আর উন্নতির সফলতা মানুষ পাচ্ছে কিনা, এই প্রসঙ্গটিতেই আমি আসলে এখনই আসতাম আপনার কাছে। সেই বিষয়টি হচ্ছে যে এত উন্নয়ন হচ্ছে, সরকার এই অবকাঠামোগত উন্নয়ন যদি বলি, যে সরকার নতুন নতুন হাসপাতাল করেছে আপনার বক্তব্য অনুযায়ী, এবং এখানে কি আসলে যে সাধারণ যে জনগণ, আমি যদি বলি যে আমি একজন সাধারণ মানুষ, আমার জায়গা থেকে আমি যদি বলি যে একজন সাধারণ মানুষ সে কিন্তু আরও বেশি চিকিৎসা করতে গিয়ে, একজন গ্রামের মানুষ সে কিন্তু আরও বেশি নিঃস্ব হয়ে যাচ্ছে। তাহলে এই যে উন্নয়ন, সরকারের যে এত উন্নয়ন, সরকার স্বাস্থ্য খাতে বলছে যে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়টি, তো সেই বিষয়টি কতখানি আসলে সরকার করতে পেরেছে? আসলে কি কারণে এই হতদরিদ্র মানুষ আরও বেশি দরিদ্র হচ্ছে, চিকিৎসা সেবা পাওয়ার জন্য আরও বেশি তাকে নিঃস্ব হতে হচ্ছে? এই বিষয়গুলো আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি একটু আগে যে উন্নয়নের কথা বললাম, আমরা এখন যেহেতু কথা বলছি, এই সরকারের সময়ের সরকার বড় স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় সাফল্য হিসাবে ধরে নেয় কমিউনিটি ক্লিনিককে। আমরা জানি যে 18,000 কমিউনিটি ক্লিনিক করার কথা, গ্রাম পর্যায়ের প্রতি 6,000 জনগোষ্ঠীর জন্য একটি ক্লিনিক, যেটির মধ্যে এখন 13,800 বা প্রায় 14,000-এর কাছাকাছি সম্পন্ন হয়েছে, বাকিগুলো হয়নি। এখন সেই জায়গায়, সেই ক্লিনিকগুলোতে আপনার একজন হেলথ সার্ভিস প্রোভাইডার যিনি থাকেন, ওনাকে একটা ছোটোখাটো মোটামুটি একটা প্রশিক্ষণ দেওয়া আছে, আর 32 ধরনের, সব মিলে 32 ধরনের ঔষধ দেওয়া হয় বিনামূল্যে।
পাশাপাশি আমরা সরকারি হসপিটালগুলোতে বলা হয় যে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়, এবং আপনি যখনই সরকারের লোকজন কথা বলে তখন কিন্তু এটাই বলে যে সরকারি হাসপাতালে এখন চিকিৎসা পয়সা লাগে না, এইটি কিন্তু ওভারঅল বলে থাকেন। যদি তাই হয়ে থাকে তো আপনি একটু আগেই বললেন যে তাহলে মানুষ নিঃস্ব হচ্ছে কেন? আসলে কি নিঃস্ব হচ্ছে কি না? নিঃস্ব হচ্ছে সরকারি আবার এই কথা বলছে, কারণ মানুষ এখনো বাংলাদেশে চিকিৎসা নিতে গিয়ে 64%, অর্থাৎ আপনার যদি 100 টাকা খরচ হয় 64 টাকা আপনার নিজের পকেট থেকে যায়। আর এই 64 টাকা খরচ করার সক্ষমতা বাংলাদেশের বেশিরভাগ মানুষের নেই। তারা কি করেন? তারা এই টাকাটা কোথা থেকে জোগান? তারা কেউ ঘর বিক্রি করেন, কেউ জমানো কিছু টাকা থাকলে প্রথম সেটি খরচ করেন, সেটি না হলে তিনি ধার করেন, ধার মানে ঋণ নেন, ঋণ মানে ঋণের জালে আবদ্ধ হন, সুদে দিতে গিয়ে আবার গরু বিক্রি করতে হয়, জমি বিক্রি করতে হয়, এমনকি অপদস্থ অর্থাৎ সর্বশান্ত হয়ে যান, এক কথায় নিঃস্ব হয়ে যান। এখন মানুষ নিঃস্ব হতে গিয়ে যখন দেখেন যে তারপরেও আমি চিকিৎসাটি ঠিকভাবে পাচ্ছি না, এটি হচ্ছে মানুষের সবচেয়ে বড় একটা মানে যন্ত্রণার জায়গা, যে আমি টাকা খরচ করেও আমি তো চিকিৎসাটি পাচ্ছি না। কেন পাচ্ছি না? 64 টাকা যখন আমি দিলাম, বাকি টাকাটুকুর অংশ মধ্যে সরকারের একটা অংশ থাকে, পাশাপাশি আপনার দাতা সংস্থা এবং অন্যান্য কিছু কিছুভাবে সাহায্য আসে, সেই টাকা থেকে সরকার দেয়। এখন আপনি যখন একটি সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে যান, আপনি জেনে যান যে আমি সরকারি হাসপাতালে যাচ্ছি, বিনামূল্যে চিকিৎসাটা পাবো, কিন্তু আপনি যখনই গিয়ে দেখেন যে ওইখানে আপনার 10 টাকা দিয়ে টিকিট একটা সার্ভিস নিতে হবে, টোকেন নিতে হবে, সেটি পর্যন্ত আপনি মানতে পারেন। কিন্তু আপনি যখন যাবেন একটি পরীক্ষা নিরীক্ষার জন্য, আপনি জানেন যে এখন আমি একটু আগেই বলেছি বাংলাদেশের সব সরকারি হাসপাতালে, আমি এটি খুব সরকারকে এই জায়গাটা থ্যাঙ্কস দিতে হয়, এখন আপনি যদি প্রাইভেট অর্থাৎ বাংলাদেশে 5 স্টার ধরনের যে হসপিটালগুলো আছে, সেই 5টা 7টা হসপিটালের যেই সব যন্ত্রপাতি আছে, আপনি সরকারি বড় বড় যে বিশেষায়িত হসপিটালগুলো আছে, ওই হসপিটালে কোথাও কোথাও ওই বড় প্রাইভেট হসপিটালের চেয়েও ভালো মানের যন্ত্রপাতি আছে। এই থ্যাঙ্কসটা আমি সরকারকে দিতে চাই। এখন আপনি যখনই যাবেন একটা এমআরআই করতে, আপনি সেখানে ফি দিতে হচ্ছে হয়তো কোথাও 4,000 4,500 টাকা, আবার কোথাও 6,000 টাকা, কোথাও 2,500 টাকা। সমস্যাটা হচ্ছে আপনি ওই ফি বিনামূল্যে চিকিৎসা, কিন্তু আপনার মাথায় রাখতে হবে আমাদের সাবজেক্ট হচ্ছে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, ইউনিভার্সাল হেলথ কাভারেজ। তো এইটির একটি থিম হচ্ছে, এটির সাথে যুক্ত বিনামূল্যের একটি যোগসূত্র আছে, অর্থাৎ আমি মৌলিক অধিকার হিসাবে আমি যখন সেবাটি নিতে পারবো, যদি আমার আর্থিক সক্ষমতা না থাকে, রাষ্ট্র আমাকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিবে। এখন আমি যখন সরকারি হাসপাতালে গিয়ে ওই বিনামূল্যের জায়গায় প্রথমেই দেখব, আমি ওইখানে ওষুধ কয়েকটা আছে ফ্রি পাওয়া যায়, আমি যদি পরীক্ষা নিরীক্ষা করতে যাই বড় ধরনের, সেটির জন্য আমার গলদঘর্ম হতে হয়। একটা হচ্ছে সিরিয়ালের জায়গায় 3 মাস 6 মাস ভুগতে হবে, দ্বিতীয়ত ওই যে ফ্রি যে একটি স্লিপ নিতে হয়, সেটি নিতে হয় নির্ধারিত একজন কর্মকর্তার, ওনার পিছনে ঘুরতে ঘুরতে ওই দরিদ্র মানুষটি আশাহত হয়ে পড়েন। উনি শেষ পর্যন্ত কি করেন যে আমার বাবা ওই ইসের দরকার নেই, যে আমরা বলি না যে আসলে হ্যাঁ ফ্রি চিকিৎসা আমার দরকার নেই, টাকা দিয়ে হলেও আমি যাতে তাড়াতাড়ি পাই। কারণ হচ্ছে ওই সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে গিয়ে যদি উনি রংপুর থেকে আসেন, যদি উনি বরিশাল থেকে আসেন, যদি উনি খুলনার কোনো অঞ্চল থেকে আসেন, ঢাকায় আসলেন, ঢাকায় এসে উনি থাকা খাওয়া পরিবার সাথে তো আরও লোকজন আসে, সব কিছুই কিন্তু স্বাস্থ্যসেবার ব্যয় ধরতে হবে। শুধুমাত্র আমি হাসপাতালে ভর্তি হলাম, বেড ভাড়াটা আমার ফ্রি করে দেওয়া হলো, সেটি কিন্তু নয়। সামগ্রিক যে খরচটা, এটি কোত্থেকে দিবে? এখন এই জন্যও কিন্তু মানুষ নিঃস্ব হয় বেশি। আমাদের সরকারি হসপিটালগুলোতে এখন পর্যন্ত এরকম কোনো কাঠামো গড়ে ওঠে নাই যে বাইরের দেশের মতো, যে আমি আমার স্বজনকে নিয়ে আসলাম হাসপাতালে, আমি সেখানে হাসপাতালের চিকিৎসক বা নার্সের দায়িত্বে দিয়ে আমি বাড়ি চলে যাব। ওই রোগীর সার্বিক দায়িত্ব ডাক্তার বা হাসপাতাল কর্তৃপক্ষ নিবে, এরকম কাঠামো এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে গড়ে ওঠে নাই।
এটি যদি হয়, রোগী এবং স্বজনদের বা রোগীর দর্শনার্থীদের ভিড় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে, সেটি হবে না। হাসপাতালের ব্যয় অনেকটা কমে যাবে। যখন এই প্রশ্নটি আমরা করি, তখন সরকার বলে আমাদের সরকারের সীমাবদ্ধতার কথা। অবশ্যই আমরা মানছি স্বাস্থ্য বাজেট কম, জনবল কম, অবশ্যই মানছি জনবল কম। এখনও আমাদের চিকিৎসক, বাংলাদেশে এখনও যেই চিকিৎসক আছে সরকারি 21,000 22,000-এর মতো চিকিৎসক, যেটা তারা অনেক পদ অনেক জায়গায় এখনও খালি। আবার অনিয়ম আছে, যেখানে ডাক্তার যা থাকার কথা তার চেয়ে বেশি আছে ঢাকার আশেপাশে, সব ডাক্তাররা ঢাকায় থাকতে চান। বাইরে এই সরকার অনেক চেষ্টা করছেন বাইরে রাখার জন্য, মাঠে রাখার জন্য, তাদের সুযোগ সুবিধা তৈরি করে দিচ্ছেন, তাদেরকে অনেক ধরনের প্রণোদনা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারপরও আসলে ওনারা থাকতে চান না। এটি আমাদের দুর্ভাগ্য। এটা আরও একটি বিষয়, যে এই যে অনিয়মের কথা আপনি বললেন, যে ডাক্তারদের যে বিষয়টি সরকারি হাসপাতালের সেবা দেবেন এবং সেবায় ব্রতী হয়ে তো ডাক্তাররা এই পেশায় এসেছেন, এবং সেই জায়গাটিকে কি আমরা কি দেখতে পাই যে আমরা তো অধিকাংশ যেটা যেই অভিজ্ঞতার জায়গাগুলো বলে, সাধারণ মানুষ যেই অভিযোগগুলো করে থাকেন, যে সরকারি হাসপাতালের ডাক্তাররা বেসরকারি হাসপাতালে তারা বসছেন, তারা চড়া মূল্যের ফি নিচ্ছেন, এবং একই সাথে যেই সরকারি হাসপাতালে তার বসার কথা ছিল এবং সরকারি একটি নির্ধারিত ফির মধ্যেই তার রোগী দেখার কথা ছিল, সেই জায়গাটি কিন্তু ঘটছে না। চিকিৎসা ব্যয় তো আপনার বাড়ছে, এবং এই যে অনিয়মের জায়গাগুলো, এগুলো আসলে অনিয়মের আরও কি চিত্রগুলো যেগুলো আপনারা আসলে ফিল্ডে কাজ করতে গিয়ে আপনারা মুখোমুখি হন? বাংলাদেশের প্রতিটি মানুষই স্বাস্থ্যসেবা যখন নিতে যায়, তিনি ধনী হন, তিনি গরিব হন, আসলে বিড়ম্বনার মুখে পড়তেই হয়। আমরা যদি বলি যে বেসরকারি, আপনি একটু আগে যে কথাটা বললেন যে দুর্নীতি, অনিয়ম বা নিঃস্ব হয়ে যাওয়া, সবটাই কিন্তু এই টোটাল স্বাস্থ্য সেক্টরটাকে মিলিয়ে, অর্থাৎ আপনি সরকারি হাসপাতালে শুধুমাত্র অনিয়মের শিকার হচ্ছেন তা না, আপনি কিন্তু প্রাইভেট সেক্টরেও অনিয়মের শিকার হচ্ছেন। এক শ্রেণীর রোগীরা আছে, তারা হচ্ছে যারা ধনী শ্রেণীর, তারা সরকারি হাসপাতালে জানি না, এটা তাদের এক ধরনের প্যাশন বা ফ্যাশন যাই বলি হয়ে গেছে। তারা মনে করেন যে আমার টাকা আছে, আমি বিত্তশালী, আমি গাড়ি হাঁকিয়ে যাব, আমি কেন সরকারি হাসপাতালে যাব, নাক ছিটকানো একটা ভাব আছে। উনি চলে যান বড় বড় 5 স্টার হসপিটালে, কিন্তু উনিও এখানে গিয়ে যখন প্রতারিত হন, তখন উনি দায়ী করেন সরকারকে। কি দায়ী করেন? যখন উনি দেখেন যে ওনার 20 লাখ টাকা খরচ হয়ে গেল 3 দিনের মাথায়, তখন যত টাকাই থাকুক ওনার একটু লাগে। কখনোই আমি এটি বলতে চাই না যে সব ডাক্তার, সব হসপিটাল, সব নার্স কিংবা সব প্রতিষ্ঠান যে অনিয়মে যুক্ত, সবাই যে খারাপ, সেটি আমি কখনোই বলি না, ঢালাওভাবে আমি বলতে চাই না। এটি একটি সমাজের একটি অংশ, সমাজের একটি বড় অংশ। আমি বলবো যে এই অনিয়ম দুর্নীতির সাথে যুক্ত সব সেক্টরেই আছে, সেটি একটি বড় অংশ। কিন্তু এগুলো শিকার যারা হন, তারা স্বাভাবিকভাবেই সমাজের বড় অংশ মানুষই আবার এই অনিয়ম দুর্নীতির শিকার হন, কারণ প্রাইভেট সেক্টরে সব মানুষ যেতে পারেন না। ওই যে বললাম, গরিব মানুষ তারা বা মধ্যবিত্ত মানুষ, তারা কিন্তু তাদের প্রথম ভরসা হলো সরকারি হাসপাতাল। সরকারি হাসপাতালে গিয়ে যদি তারা মনের মতো কিংবা প্রত্যাশিত মানের বা মাত্রার চিকিৎসা সেবাটি না পান, তখন তারা ছুটে যান প্রাইভেট হাসপাতালে। ওই যে একটু আগে আমি বললাম যে সরকারি হাসপাতালে যদি 1 মাস ঘুরে একজন ডাক্তারের বা একটি পরীক্ষা না করতে পারেন, কিংবা অপারেশনে হাসপাতালে ভর্তি হয়ে মাসের পর মাস পড়ে থাকতে হয়, তখন উনি তখন ব্যয়ের হিসাব করেন যে আমি 1 মাস এই হাসপাতালে পড়ে থাকব, 1 মাসে আমার পরিজন হোটেলে থাকবে, পরিবার পরিজন হোটেলে থাকবে, এত টাকা ব্যয় হবে, ভোগান্তি হবে, সড়কে ঢাকায় যা যানজট, আসা যাওয়া ব্যয়, কিংবা গ্রামে হইলেও তার বাড়ি থেকে উপজেলা কমপ্লেক্স পর্যন্ত আসা যাওয়া, কিংবা জেলা পর্যায়ে হলেও বাসা থেকে হাসপাতালে আসা যাওয়া, থাকা খাওয়া যে ব্যয়, তার চেয়ে আমি 1 মাস বা 20 দিন সরকারি হাসপাতালে পড়ে না থেকে আমি দালালের মাধ্যমে গিয়ে একটি প্রাইভেট হাসপাতালে যাই, 3 দিনে আমি অপারেশন করে 5 দিনে সুস্থ হয়ে আমি বাড়ি চলে আসি, টাকা 2টা বেশি গেলেও আমার ওই ভোগান্তিটা তো কম হবে। সাধারণ মানুষের কনসেপ্ট কিন্তু এইটা। তো তখনই কিন্তু তারা ওই যখন সরকারি হাসপাতালে এক ধরনের প্রত্যাখ্যাত হলেন, হয়ে যখন প্রাইভেট হাসপাতালে যান,
প্রাইভেট হাসপাতালের যারা অনিয়মে যুক্ত তারা তাকে একটা মৌকা দেন যে আমার কাছে তো আসছে, সে যেহেতু সহজ সরল মানুষ, তাকে যেই টেস্টটা 100 টাকায় হয় সেটা তার কাছ থেকে রাখা হয় 500 টাকা, যেই টেস্টটা 500 টাকা হয় সেটা রাখা হয় 1500 টাকা। অর্থাৎ তারপর হচ্ছে কি, আমরা অহরহ শুনি যে পরীক্ষা নিরীক্ষা হয়, হয়তো প্যাথোলজিস্টের একটা পরীক্ষা করার কথা সেটি না করে ওইখানে হয়তো ওই টেকনিশিয়ান সেই একটা সিগনেচার দিয়ে ওই রিপোর্টটা দিয়ে দিল, চিকিৎসা হলো ভুল। অনেক সময় ভুতুরে বিলও ধরিয়ে দেয়, ওই যে বললাম, সেটাকেও যোগ করতে হবে। ওই যে বললাম ভুতুরে বিল মানে কি, আপনার এগুলোই তো। তারপর হচ্ছে আপনার আপনি পয়সা গেল, কিন্তু চিকিৎসাটা যদি সঠিক মানের মাত্রা না পান, আপনি একটা প্রাইভেট হসপিটালে গেলেন, আপনি জানলেন না যে সেখানকার যে চিকিৎসক সে কি ভুয়া না আসল। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ভুয়া চিকিৎসক ধরা পড়ছে। এখন সরকারের পদক্ষেপের কারণে অনেকটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু এখনও বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে এখনও ভুয়া চিকিৎসক নাই। আপনার ওই যে ভুয়া পরীক্ষা নিরীক্ষা সেটি তো অহরহ ধরা পড়ছে। আপনি যদি যন্ত্রপাতি ভালো না থাকে, আমরা বলি ক্যান্সারের চিকিৎসার কথা, যেই ওই যন্ত্রটাই যদি ভালো না থাকে, সেটি দিয়ে ওই পরীক্ষা নিরীক্ষাটা রিপোর্টটা কি সঠিক হলো কি না আপনি আমি রোগী হিসেবে বুঝবো না। বুঝবে কারা? যারা বোঝার তারা কিন্তু ঠিকই বুঝে। কিন্তু তারা যদি জেনে বুঝেই একটা প্রাইভেট হাসপাতালের একজন ডাক্তার বা সরকারি হাসপাতালের একজন যিনি ওই যে যন্ত্রপাতির সাথে যিনি জড়িত, তিনি যদি জেনে শুনেই চিকিৎসাটা ভুল করেন কিংবা জেনে শুনেই পরীক্ষা নিরীক্ষাটার রিপোর্টটা ভুল দেন, ওনার চেয়ে অপরাধ আর কেউ করতে পারেন না। দেখেন, কিছুদিন আগেও আমরা দেখেছি কোনো একটি হসপিটালে আপনার আইসিইউতে, প্রায় এটাই ঘটে, আইসিইউতে শিশুর লাশ আটকে রেখে টাকা আদায় করেছে, মামলা হয়েছে। এটা আমরা হরহামেশাই কিন্তু এই ধরনের প্রতিবেদন আমরা পাই। তো মানুষ তাহলে কোথায় যাবে? আমি একদিকে নিঃস্ব হচ্ছি, নিঃস্ব হয়েও আমি চিকিৎসার জায়গায় গিয়ে যদি এরকম একটি জায়গায় যাই, আমরা তাহলে আমাদের ভরসাটা কোথায় হবে? আমরা যদি এখন বলি যে এই যে স্বাস্থ্য সুরক্ষার জায়গাটা তাহলে কি, এই যে বিশৃঙ্খল একটা পরিস্থিতি, এটিকে কেউ দেখার নাই? দেখার দায় কার? দেখার দায় হচ্ছে প্রথমত সরকারের, পাশাপাশি মানুষকেও সচেতন হতে হবে। এবং একই সাথে আরেকটি বিষয় যোগ করতে চাই যে এই যে দেখেন, আমাদের যে ক্ষমতাশালী যারা আছেন তারা তো দেশে চিকিৎসা করান না, ফলে এই যে তারা করান না সেটি কেন করান, তারা কেন দেশে তাহলে চিকিৎসা করাচ্ছেন না? এটি কি তাহলে ব্যবস্থাপনার ত্রুটি তাদের আছে বলেই তারা, নাকি তারা আসলে অতখানি সরকারি হাসপাতাল বলি বা দেশের চিকিৎসা ব্যবস্থায় তারা ভরসা করতে পারেন না? সেক্ষেত্রে তারা কি করে জনগণের সেই চিকিৎসায় 100% নিশ্চয়তা দিয়ে তারা সেই চিকিৎসা সেবাটা দেবেন? এখানে জনগণের মধ্যে তো শ্রেণী বিভাজন আছে, তো শ্রেণী বিভাজন এটা চিরায়ত, এটা থাকবেই। এখন আমার সচ্ছলতা আছে, আমি ওই যে আমি বললাম যে আমি হয়তো চাইবো যে আমি সরকারি হাসপাতালে যাব না, আমি বড় 5 স্টার হসপিটাল বলতে যেগুলোকে বোঝায়, বড় 5টা 7টা আছে, সেই হাসপাতালে যাব। আমি যদি মনে করি যে না, এইখানে আমার সক্ষমতা আরও বেশি, আমি তো বিদেশে চলে যাব। এখন বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে শুধুমাত্র যে বাংলাদেশের চিকিৎসার প্রতি আস্থার অভাব সেটি না, এটি মানসিকতার একটি ব্যাপার। আমাদের দেখি যে রাষ্ট্রীয় পর্যায়ে অনেকে বিদেশে চলে যান, সরকারের অনেকে যান, যারা দেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল পর্যায়ে আছেন তারাও যান। এখন এই জায়গাটা আসলে মানসিকতার একটা পরিবর্তন আনতে হবে। সব কিছু যে সরকার করে দেবে আমি তেমনটাও বলতে চাই না, কারণ সরকারের পক্ষে আমি বিদেশে গিয়ে চিকিৎসা নিব, সরকার আমাকে টেনে ধরে থামাবে সেটি না। আমার এই আস্থাটা সরকারের দায় এইটুক যে আমার ভিতরে একটা আস্থা তৈরি করে দেয়া, যে তুমি যে বিদেশে গিয়ে যে চিকিৎসাটা নিবে, এত কোটি কোটি টাকা খরচ করে কিংবা এই লাখ লাখ টাকা খরচ করে, তোমার ওই টাকাটা তুমি বিদেশে খরচ না করে এইখানে ঘরের ধারে বসে তুমি এইখানে চিকিৎসাটা পাবে। আমি রোগী হিসাবে ওইটুক গ্যারান্টি চাই যে আমি বিদেশে যাব না, আমি এইখানে যে হসপিটাল আছে এই হসপিটালের ব্যবস্থাপনাটা এমন যাতে আমি চিকিৎসার মানসম্পন্ন চিকিৎসা পাই, আমি মানসম্পন্ন ওষুধ পাই, আমি নিরাপদ একটা চিকিৎসা ব্যবস্থাপনার মধ্যে থাকতে পারি। পয়সা গেলেও এটি যাতে আমি একটা নিশ্চিত একটি পরিণতি পাই, এইটুকুই মানুষ চায়। যদি এটি করা সম্ভব হয় তখনই ধনীদের ক্ষেত্রে তারা খুশি হবে, আর দরিদ্র মানুষ যদি তাদের পকেটের পয়সা না দিয়ে চিকিৎসা করাতে পারেন তবেই
এই সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা এটি নিশ্চিত হবে। এটি হচ্ছে মোদ্দা কথা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আমরা আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বিদায়।